আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসানুজ্জামান সায়েন্টিফিক অফিসার হিসেবে কর্মরত আছি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে। আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব পরমাণু এবং রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা সম্বন্ধে বিস্তারিত। তো চলো শুরু করা যাক। সবার আগে আমরা জানব পরমাণু কি? পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণিকা, যেটাকে মনে করা হতো একসময় অবিভাজ্য। বিজ্ঞানী জন ডাল্টন ঊনবিংশ শতাব্দীর শুরুতে সর্বপ্রথমের আধুনিক মতবাদ দেন এবং উনি মনে করতেন পরমাণুকে আর বিভাজন করা যায় না। পরবর্তীতে দেখা যায় যে আসলে পরমাণুকে বিভাজিত করলে আরও অনেক মৌলিক কণিকা পাওয়া যায়, যেমন উল্লেখযোগ্য আছে ইলেকট্রন, নিউট্রন, প্রোটন। তো এই যে কণাগুলো পাওয়া যায়, এই কণাগুলো আসলে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা হয় এবং তার মধ্যে উল্লেখযোগ্য পরীক্ষা ছিল রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা। তো আমরা আজকে রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা সম্বন্ধে বিস্তারিত জানব। তো আমরা একটু আগেই বললাম যে পরমাণু যে মৌলিক কণিকাগুলো নিয়ে গঠিত, তার ভিতর উল্লেখযোগ্য হচ্ছে ইলেকট্রন, নিউট্রন এবং প্রোটন। তো রাদারফোর্ড সর্বপ্রথম 1909 সালে তার দুজন সহযোগী আর্নেস্ট মার্স্টেন এবং হ্যান্স হাইগারের সহযোগিতায় একটা পরীক্ষা করে, সেটাকে রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা নামে পরিচিত। তো সেই পরীক্ষা করার জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে একটা তেজস্ক্রিয় উৎস লাগবে, যেখান থেকে আমাদের আলফা কণাগুলো বিচ্ছুরণ হবে, এবং একটা গোল্ড ফয়েল লাগবে, সেটা খুবই পাতলা ফয়েল, একটা জিঙ্ক সালফাইড পর্দা এবং একটা লেডের বক্স। লেডের বক্সটা এই জন্য লাগবে যেন আমাদের আলফা কণাগুলো একটা নির্দিষ্ট পথে পরিচালন করা যায়। তো এখন যদি আমরা এই ছবিটার দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে ওনারা যে পরীক্ষাগুলো করেছিল সেই পরীক্ষাটা সেট আপ কেমন ছিল। একটা লেড বক্সের ভিতরে ওনারা একটা তেজস্ক্রিয় উৎস রেখেছিল রেডিয়াম। রেডিয়াম থেকে আলফা কণা বিস্ফোরণ হয়। আলফা কণা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। লেড বক্সের একটা ক্ষুদ্র ছিদ্র পথে যখন আলফা কণাগুলোকে বিস্ফোরণ করা হয়, তখন আলফা কণা সরাসরি স্বর্ণের পাতের উপরে হিট করে, এবং স্বর্ণের পাতের চারিপাশে জিঙ্ক সালফাইড পর্দা ছিল। যখন আলফা কণাগুলো জিঙ্ক সালফাইড পর্দার সাথে হিট করবে, তখন সেখানে এক ধরনের বিচ্ছুরণ তৈরি হবে। তো এখানে রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার বিস্তারিত যে ছবি আছে, এখন এই ব্যাপারটাই আমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখার চেষ্টা করব। এখন আমরা দেখব রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার বিস্তারিত একটা অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে। তো চলো আমরা ভিডিওটা দেখি। তো একটু আগেই বললাম রাদারফোর্ড তার আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার জন্য কয়েকটি ম্যাটেরিয়াল ব্যবহার করেছিল। তার ভিতরে ছিল একটা তেজস্ক্রিয় রেডিয়াম, যেটা লেড বক্সের ভিতরে ছিল, একটা ছিল জিঙ্ক সালফাইড পর্দা, এবং আরেকটা ছিল পাতলা গোল্ড ফয়েল বা স্বর্ণের পাত। তো রেডিয়াম থেকে যখন আলফা কণাগুলো স্বর্ণের পাতের দিকে যাচ্ছিল, তোমরা খেয়াল করে দেখবে বেশিরভাগ আলফা কণাগুলো স্বর্ণের পাত ভেদ করে যাচ্ছে এবং জিঙ্ক সালফাইড পর্দায় গিয়ে আঘাত করছে এবং সেখানে আলোর বিস্ফোরণ ঘটছে। এবং খুব কম, প্রতি 20,000-এ একটা আলফা কণা ঠিক যে পথে যাচ্ছে এবং সে পথে আবার ফিরে আসছে। মোটামুটি 180 ডিগ্রি অ্যাঙ্গেল, যেটা আমরা জানি 180 ডিগ্রি অ্যাঙ্গেল উল্টা বিপরীত দিকে, তোমরা খেয়াল করে দেখতে পারবা যে প্রতি 20,000-এ একটা কণিকা আলফা কণা ঠিক যে পথে আসছিল সে পথেই ফিরে যাচ্ছে। কিছু সংখ্যক তার অরিজিনাল গতিপথ থেকে কিছুটা বেঁকে যাচ্ছে, কিন্তু বেশিরভাগই স্বর্ণপাত ভেদ করে জিঙ্ক সালফাইড পর্দায় আঘাত করছে। তো এখান থেকে ওনারা কিছু পর্যবেক্ষণ করেন। সেই পর্যবেক্ষণ থেকে তারা কিছু সিদ্ধান্তে উপনীত হয়। এখন এই সিদ্ধান্তগুলোই আমরা একটু দেখব। রাদারফোর্ড তার আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার মাধ্যমে কিছু পর্যবেক্ষণ করেন। সেই পর্যবেক্ষণগুলো এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করব। ওনারা যখন আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা করে, তখন দেখা যায় শতকরা প্রায় 99.5 ভাগ আলফা কণা স্বর্ণপাত ভেদ করে চলে যায়, এবং কিছু সংখ্যক আলফা কণা সামান্য বেঁকে তাদের আসল গতিপথ থেকে একটু বেঁকে জিঙ্ক সালফাইড পর্দায় আঘাত করে। এবং ওনারা খেয়াল করে দেখেন প্রতি 20,000-এ একটা আলফা কণা ঠিক যে পথে যায় এবং সে পথে ফিরে আসে। এই পর্যবেক্ষণ থেকে ওনারা কিছু সিদ্ধান্তে উপনীত হয়। তো এখন আমরা সেই সিদ্ধান্তগুলো একটু দেখব। আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার থেকে ওনারা যে সিদ্ধান্তে উপনীত হয়, সেটা হচ্ছে আলফা কণার ভর ইলেকট্রনের ভরের প্রায় 7,000 গুণ বেশি। এই কারণে যখন আলফা কণাগুলো স্বর্ণের পাত ভেদ করে চলে যায়, ইলেকট্রন তার গতিপথকে কোনো বাধাগ্রস্ত করতে পারে না। এই জন্য বেশিরভাগ আলফা কণায় সোজাসুজি চলে যায়। অন্যদিকে প্রতিটা পরমাণুর যে কেন্দ্র থাকে, সে কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াস থাকে প্রোটন এবং নিউট্রন। প্রোটন যেহেতু ধনাত্মক চার্জযুক্ত, অন্যদিকে আলফা কণাও ধনাত্মক চার্জযুক্ত। আমরা জানি সমধর্মী চার্জ একে অপরকে বিকর্ষণ করে। যখন একটা আলফা কণা সোজাসুজি নিউক্লিয়াসে আঘাত করে, প্রতি 20,000-এ একটা আলফা কণা ঠিক তার আগের পথেই 180 ডিগ্রি কোণে ফিরে যায়। যেহেতু অধিকাংশ আলফা কণা স্বর্ণপাত ভেদ করে জিঙ্ক সালফাইডে আঘাত করে, এই জন্য আমরা জিঙ্ক সালফাইড পর্দাতে আলোর বিচ্ছুরণ দেখতে পাই। এখান থেকে রাদারফোর্ড যে সিদ্ধান্তগুলো দিয়েছিল, সিদ্ধান্ত অনুসারে উনি একটি পরমাণু মডেল প্রণয়ন করেন। এখন আমরা সেই পরমাণু মডেলটা দেখব। এতক্ষণ আমরা
রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণ যে পরীক্ষা দেখলাম, সেই পরীক্ষা থেকে যে সিদ্ধান্ত এবং পর্যবেক্ষণগুলো ছিল, ওখান থেকে রাদারফোর্ড এবং তার সহযোগীরা মিলে একটি পরমাণুর মডেল দেন। সেই মডেল অনুসারে আমরা দেখতে পাই এখানে যে পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন, অন্যদিকে চারিপাশে যে কক্ষপথগুলো আছে সেখানে থাকে ইলেকট্রন, যেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। ইলেকট্রন যেহেতু ঋণাত্মক চার্জযুক্ত এবং প্রোটন যেহেতু ধনাত্মক চার্জযুক্ত, একে অপরের উপরে যে আকর্ষণ বলটা আছে, সেই আকর্ষণ বলের কারণে প্রোটন তার নির্দিষ্ট স্থান নিউক্লিয়াসে এবং ইলেকট্রন তার চারিপাশে যে বৃত্তাকার কক্ষপথগুলো আছে সেখানে স্থায়ীভাবে ঘুরতে থাকে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে। তো রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা থেকে যে মডেলটা আসে সেটাই পরমাণু গঠনের আধুনিক ভিত্তির সূত্রপাত হয়। তো এই ছিল রাদারফোর্ডের আলফা কণা পরমাণুর বিস্ফোরণ পরীক্ষার মাধ্যমে পরমাণুর গঠন। আশা করি তোমরা এখান থেকে রাদারফোর্ডের আলফা কণা পরমাণু বিস্ফোরণ পরীক্ষা থেকে পরমাণুর গঠন সম্বন্ধে বুঝতে পারছো। তাহলে বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের পরীক্ষণটা, রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে পরবর্তীতে কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার দেখা হবে।